ততটা হচ্ছে এটা আসলে বিএনপির পলিটিক্যাল টোপ। মানে সে জায়গাগুলো খালি রেখে আপনাকে একটা বার্তা দিল আর কি, যে আমরা এটা মানে ইনভাইটেশনটা ওপেন আছে আর কি, এখন আপনি নেগোসিয়েশন করতে আসবেন কিনা আর কি সেই জায়গাটাতে। আবার এটাও তো রিপোর্ট আসছে যে লক্ষ্মীপুর একে আপনার এলডিপির সেলিম ভাইকে বিএনপি অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো সেটা আবার আছে, তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে মানে এই আলোচনাটাতে মানে আপনি এখনো কোথাও যেতে পারবেন না আর কি। বাট এনসিপির মধ্যে এই ডায়লেমাটা আছে আর কি, যে তিন ধরনের রিয়েলিটি, তিন ধরনের ফোর্স সেখানে কাজ করতেছে, এবং তারা এই সবগুলো স্বার্থ, পক্ষে বিপক্ষের বেনিফিট তারা ভাবছে। এবং জি রাজনৈতিক দল হিসেবে তার এই ভাবার জায়গাটা যৌক্তিক, কারণ সে তো তার জি। একটা ফিউচারের ভাব বিবেচনাটা তাকে মাথায় রাখতে হবে। আর আসিফ মাহমুদ আর মাহফুজ আলম তারা কি ভাবছে, এটা কি আপনি জানেন? মানে জানবার সুযোগ হয়েছে যে পলিটিক্যাল টোপ যেটি বিএনপি দিচ্ছে, এটা কি তারা গিলতে আগ্রহী নাকি না? এটা তো টকশোতে আপনাকে তাদের দুজনকে ইনভাইট করতে হবে, ইনভাইট করে করতে হবে যে যে তারা আসলে। তো হয়তো আর সরাসরি বলবেন না যে আমরা টোপ গিলার জন্য বসে আছি বা আমরা টোপ গিলবো না, কিন্তু আপনার মানে যোগাযোগ জানাশোনা, তাদের সাথে কথা বলা হয়, সেখান থেকে জানতে আছে আপনাদের তো, আপনার তো বিশেষ করে এদের সাথে একটা যোগাযোগ আছে। মাননীয় উপদেষ্টাদের সাথে তো আমরা রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে কথা বলি, তাদের হুম। সাথে আমাদের জনগণের সাপেক্ষে দাবি দেওয়া নিয়ে কথা বলি। আমরা তো রাজনীতি নিয়ে কথা বলি এনসিপির লোকদের সাথে আর কি, এনসিপি নেতৃবৃন্দের সাথে আর কি। আচ্ছা, উপদেষ্টা তার মানে রাজনীতি নিয়ে কথা বলা যায় না। জি, জি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই, টোপ বিএনপির, এটি কি বিএনপির টোপ? উপদেষ্টারা এই বিষয়ে কি ভাবছেন? আপনার কি বিশ্লেষণ? শুনেন, আমার বিশ্লেষণ হলো গিয়ে, যে দুই উপদেষ্টার কথা আপনি বললেন তাদের আমি নির্বাচন করার কোনো সুযোগ দেখি না। স্ট্রেট ওয়েতে আমার এটা মূল বক্তব্য, আমি কোনো সুযোগ দেখি না। এটা সুযোগ তারা নির্বাচন করলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এবং অলরেডি হচ্ছে। যতটুকু হয়ে গেছে আরো বাড়বে। এটা ওই মানে ওই পক্ষপাতিত্ব, মানে পক্ষপাত দুষ্টতা আরো বাড়বে আমি মনে করি। কারণ সরকারের কেউ যদি নির্বাচনে আসে তাহলে এই নির্বাচন ওই সরকারের পক্ষে করা উচিত না, নৈতিকভাবে উচিত না। এবং সেই কারণে আমি এটাও মনে করি নাহিদ ইসলামের এই কারণে নির্বাচন করা উচিত না। উনি তো এই সরকারের পার্ট ছিলেন, এখন নাই, তাতে কি আছে? আপনি ওই সময় কাজ করে নিয়েছেন, যে আপনি এটা করতে পারেন না, আপনার উচিত হবে না নির্বাচন করাটা। তাহলে এই সরকারের নিরপেক্ষতা আমি মনে করি ক্ষুণ্ণ হবে। এগুলো একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় আমি আবার আগেও বলেছি, যে বিএনপির যে পলিটিক্স, বিএনপির যারা ভোটার, তাদের মাধ্যমে জিতে আসার জন্য এই এনসিপির কাউকে নেওয়া তাদের জন্য কোনো বাড়তি মাইলেজ দেবে না, স্ট্রেট হতে দেবে না। দেখেন, এগুলি কোনো কতগুলি বিষয় আছে, আমি বলি আপনাকে। ওই যে বলে না যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই, ওগুলো মাঠের বক্তৃতা দিয়েছি, এগুলো তারা বলে এক ধরনের আত্মতৃপ্তি পায়, অথবা আত্মতৃপ্তি অথবা আত্মসন্তুষ্টি বলতে পারেন আপনি, অথবা আত্মপক্ষ সমর্থনের একটা খোরা অজুহাত হতে পারে। মানুষ কিন্তু শুনে ফেলে। মানুষ যখন শুনে আপনি কি বলছেন, এখন আপনি যখন কথা, এবং বলা হয় না যে কথা এবং তীর একবার বলে ফেললে আর ফেরত আনা যায় না। তো এই যেমন আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে ফেললেন যে আমরা এরকম কিচ্ছু করছি না, মতি ভাইকে নিয়ে উনি হাসি ঠাট্টাও করলেন, সবই করলেন। এখন যদি পরে প্রমাণিত হয় যে আসলেই তারা এরকম চেয়েছে, যদি পরে প্রমাণিত হয় তারা এই ধরনের আঘাত করছে, তখন কিন্তু আবার উল্টোটা মতিউর রহমান বলবেন। তখন আবার আমি বলবো যে আপনি কি রাজনীতি করেন, একবার এক এক কথা কন, ওই যে তাই শেষ না? কথা বলে কিছু নাই, তখন হ্যাঁ, তারা এটা কাজে বলবে। জি। এইগুলি আসলে ঠিক না। এগুলি বলার সময় খেয়াল করা উচিত আমি কি বলছি, এবং এটা আপনি ভুলে যাবেন। আমরা কিন্তু অনেক সময় কিন্তু বানাই বানাই অনেক কথা বলি, যে বলে সে ভুলে যায়, কিন্তু যে শোনে সে কিন্তু ভুলে না। সে কিন্তু ধরে ফেলে, এই ভাই আপনি তো এই কথা বলেন না, আগে যে অন্য কথা বলছেন, এখন বলতেছেন কেন? যদি বলতে না পারে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই লোকটা একটা বাটপার। এখন এরকম হওয়ার কিন্তু তার আশঙ্কার মধ্যে পড়ে যাবে এখন। তো এই জন্য আপনার ওনাদের আমি যেটা মনে করি পার্সোনালি, যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমি অনেক চিন্তা করলাম ওই দিন যে উনি মানে যদি তাকে যদি নিয়ে আসে বিএনপি, তাকে বিএনপি যখন প্রজেক্ট করবে, যে তাকে যখন জনগণের সামনে উপস্থাপন করবে, তার পক্ষে কি বলবে? গত 1.5 বছরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি কি অর্জন করেছেন, কি কি কাজ করেছেন, যা দিয়ে বলা যায় যে এই লোকটা খুবই অসাধারণ একজন সম্ভাবনাময় প্রতিভাশালী ব্যক্তি একজন। কি বলবে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। বুলেট নিয়ে বিদেশ যাওয়া এটা বলবে, নিজের এলাকায় অতিরিক্ত বরাদ্দ নেওয়া এটা বলবে, এটা কি বলবেটা কি? মেয়রকে নির্বাচন করতে না দেওয়া, শপথ দিতে না দেওয়া এটা বলবে, কোনটা? আমি কিন্তু খুঁজে পাই না। তো
এরকম একজন ব্যক্তিকে বিএনপির সঙ্গে নেবে কেন? মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য? ভাই, আমি আবার বলি আপনাকে একটা কথা, যেটা মানে মূল কথা, এটা কিন্তু বিএনপি হয়তো টের পাচ্ছে কিনা আমি জানি না। মূল কথা হলো ভাই, 2008-এর আগে যে নির্বাচনে যে ধারা ছিল যে হুজুগে লোকে ভোট দিবে, আমার মনে হয় এটা ভুলে যান। জি, ওটা যদি মানে মনে করেন, তাহলে এই আলোচনাটা কেন, মানে এই আলোচনাটা এটি তো একটা ধারণার চেয়েও বড় আকারে মানে চলছে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা বিএনপি থেকে নির্বাচন করতে পারেন, এই বিষয়টা আসলে কোত্থেকে? যদি এটা করতে গেছিলাম যাই না, হয়তো কেউ আলোচনা করেছে, হয়তো বলেছে 2 তারিখে নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিল, একটা প্রেস কনফারেন্স করছিল, ওখানে সে বলছিল এই কথাটা যে যদি কারোর সঙ্গে আমাদের নীতির মিলে, মতের মিল হয়, তাহলে আমরা করতেও পারি, তবে এগুলি এখন আলোচনা পর্যায়ে আছে, হয়তো এরকম আছে কেউ। সবচেয়ে বড় কথা কি বলি আপনাকে আমি, এবার ভাই এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুব অন্ধকার। এবার নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুবই অন্ধকার। কারণটা হলো কি, আপনি যে জোট করবেন আপনাকে ভোট করতে হবে নিজের মার্কা নিয়ে। এখন নিজের মার্কা নিয়ে যদি আপনি ভোট করেন, দেখেন নিজের দল বিএনপির সঙ্গে সে আছে, বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছে, তারপরেও কিন্তু বিদ্রোহ হচ্ছে। আর যাকে চেনে না জানে না এরকম একজন লোককে আপনি মনোনয়ন দিবেন, সে জায়গায় তার মার্কা নিয়ে দাঁড়াবে, মনে করেন শাপলার কলি নিয়ে দাঁড়াবে, আর ধানের শীষে সবাই শাপলার কলির উপর ঝাঁপাইয়া পড়ে ভোট দিবে। ভাই, বাংলাদেশে ভোটাররা এখনো ওরকম পর্যায়ে যায় নাই। তখন ওখানে কিন্তু আবার হবে কি জানেন, ওখানে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী ছিল উনি হয়তো স্বতন্ত্র দাঁড়ায় যাবে। যদি স্বতন্ত্র দাঁড়ায় যায় তখন তার কাছে কিন্তু গোহারা হাঁটতে পারে। কারণ এই লোকটা তো ভাই, শুনেন, ওই এলাকা বিএনপির রাজনীতি গত 15 বছরের রাজনীতি কি, বিএনপির গত 15 বছরের রাজনীতির সবচেয়ে মাপকাঠিটা হলো যে কে কত নির্যাতিত হয়েছে, এবং লোকে তো বলবে যে নির্যাতিত আমি হয়েছি। ওকে, ও তো এখানে আসে না, ও তো আগে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের লোক ছিল, এখন আসছে যেমন আমি ধরুন পঞ্চগড়ের উদাহরণটা আমি বলি, পঞ্চগড়ের এখানে সাথী সালাম দাঁড়াইছে, সে তো ছাত্রলীগ করতো, আগে করতো না, এখন সে ছাত্রলীগ, এখন সে এখানে এসে পড়ছে। এখন সে ওখানকার যারা লোকজন আছে যারা নাকি বিএনপি যারা নির্যাতিত, ওরা কি তখন তো তাকে দেখছে, সে তো ছাত্রলীগের বড় বড় নেতাদের নিয়ে তার এলাকাতেও গেছে। মানুষ কি সহজে ভুলে যাবো? মানুষের মন কি ব্ল্যাকবোর্ড নাকি আপনি ডাক্তারদের বুঝে বললেন? এত সহজ না রে ভাই, থেকে যাবে এগুলো, এটা সহজ হবে না। আমি মনে করি এবারের নির্বাচনে, জোটের নির্বাচনের ভোট মানে সহজ হবে না যারা জোটে থেকে আসবে। জি, আপনি বলেছেন যে সেটার ভবিষ্যৎ অন্ধকার। আমি শেষ মানে আমরা যখন নির্বাচনের আগে মনোনয়ন জোট ইত্যাদি নিয়ে এত কথা বলছি, নির্বাচনের আগে গণভোট সেই বিষয়টাও আলোচনায় আছে, এবং সরকারের পক্ষ থেকে 1 সপ্তাহের আলটিমেটাম, যদিও আলটিমেটাম শব্দটি আসিফ নজরুল নিচ্ছেন না, তিনি বলছেন আহ্বান জানানো হয়েছে 1 সপ্তাহের মধ্যে যে